বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকন আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। যে ভিডিওটার কথা আপনি আমাদেরকে বলছিলেন, যে তাহলে কি কারো একটা ফোন এসেছিল যে এই আয়নাঘর একটা বানিয়ে সামনে আনতে হবে, সেই কারণেই কি এই আয়নাঘর তৈরি করা হয়েছিল? অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভিডিও আপনাদেরকে আমরা দেখাতে চলেছি সেটা থেকে কিন্তু এটাই স্পষ্ট হয়। আসুন সেই ভিডিওটা এবার আপনাদেরকে দেখাই। আবার হ্যান্ডকাপ লাগাইছে, লাগানোর পরে এইখানে নিয়ে আসছে এই রুম সম্পর্কে বলতে পারতাম না। যদি বলতাম এটা এদিকে বেরি থাকতো আর এখানে থাকতো এরকম, পিছনে থাকতো বেরি হ্যান্ডকাপ, আর এর সাথে দুটো হেলান দিলে লাথি মারতো। তার এক সাইডে আসছে একদিন এসে আমাকে একটা লাথি মারছে, বলছে এরা ঘুমায় কিভাবে, ঘুমানোর সুযোগ পায় কিভাবে, মানে 7 দিন একই জায়গায় একইভাবে এরকম থাকতে পারছে। আর ওই হ্যান্ডকাপটা যখন খুলতো মানে শুধু উঁচু করার জন্য উপাসে যেতাম। এখান থেকে তোমার ডাকতো, এই রুমটা নিয়ে যেত, এই রুমটা নিত। এখানে ছিল স্যার মোফাজ্জল হায়দার চৌধুরী মায়ের জামাই। এগুলো সাউন্ডপ্রুফ ছিল, কিল্লা পাল্লা করতে সাউন্ড দিকে যেতাম। আর এখানে ছিল বিভৎস অনেক ছবি, অবস্থা তাই। আর এখানে একটা বিশাল গোল চেয়ার, যেটা আমাদের এরা ছিল নাসা সিরিনা আর মারতো, এরা ছিল নাসা সিরিনা, তো দেখি না ছিল 3 ভিডিও, এরা ছিল নাসা সিরিনা। তারপর আবার এটা জুড়ে আমার কিন্তু কারেন্ট শর্ট, তখন পোশাক তুইলা মানে গোপন আগে কারেন্ট শর্ট হতো। আর ওদের বিভিন্ন টিম থাকতো। আর যখন আমি এখানে বসেছি তখন আমাকে বলছে, স্যার এরা যখন গেছি একটা গিরেছে, তখন বলছে স্যার শুয়ার বাচ্চা ওখানে নামাজের দাওয়াত দিচ্ছে, নামাজের কথা বলছে, তোমরা নামাজ পড়বা। এইটা সে এত কুত্তার বাচ্চা, সে নামাজের দাওয়াত দেয়, ওখানে সে নামাজের দাওয়াত দেয়। আমি স্যার একটা গিরেজে গেতাম ওই যে মোটরসাইকেল চালানোর জন্য, ওখানে বলতাম যে তোমরা নামাজ কেন পড়বে, নামাজ পড়ো না কেন? ওরা ওখানে গেছে, বলছে তো নামাজ এতো আমাদের ভালো কথা বলছে, নামাজের জন্য বলছে। স্যার ওর একটা শুয়ার বাচ্চা, ওখানে নামাজের কথা বলছে। আমি বলতাম যে স্যার আপনি তো মুসলমান, আমি বলছি না নামাজের কথা বলে। স্যার দেখেন তেজ বেরি পায়, তারপরও কত তেজ, আবার মারতো স্যার। বাইরে এগুলো সব স্যার ওদের লাঠি ভেঙে যায়। আচ্ছা, এখানে আমরা এইটুকু লাঠি পেয়েছি, যেগুলো মাথায় একটু ন্যাকড়া বেচানো ছিল, একটুকু কাটি। ওরা কি করতো, এরকম হ্যান্ডকাপটা দিয়ে আবার এরকম একটা ভিতরে ঢুকাইতো, ঢুকে উল্টে তখন পায়ের নিচে পিটাইতো। পায়ের নিচে এমন পিটাইতো যে মনে করেন আনলিমিটেড, পায়ের পাতার নিচে পিটাইতো। আর এগুলো সাউন্ড প্রুফ ছিল স্যার, এগুলো ছিল এমন ছবি, এমন এখানে আপনি ছবির কথা বলছিলেন, কি কি ছবি ছিল? এখানে মনে করেন যে এমন মায়ের এমন করছে যা দেখলে আপনি ভয় পাবেন। ওই ছবিগুলো এখানে টানে রাখেন? হ্যাঁ, এখানে এই রাখতে এগুলো ঝুলে রাখে। আর এমন অনেক ইনস্ট্রুমেন্ট, এখানে মায়ের অনেক ইনস্ট্রুমেন্ট থাকতো এইসব জায়গাগুলোতে, অনেক ধরনের যন্ত্রপাতি। আপনার নামটা ভাই, আপনার নামটা একটু বলেন। রাহাত পুরো নাম? আমি গার্মেন্টস ব্যবসায়ী গোলাম সরোয়ার রাহাত। আমাকে আমার একটা ছেলে আমার নিয়ে রওনা দিয়ে ওখান থেকে রাস্তা থেকে প্রথম কাউন্টার দেওয়ার জন্য তারা নিয়ে যায়, আমাকে নিয়ে সিটিডিসি। কোন সালে? এটা হলো 14 সালে। নিয়ে আমাকে প্রথম 3টা মামলা দিয়ে ওটা ঢাকা, ওখানেই আমি খালাস পেয়েছি 4 বছর পরে। অ্যাকচুয়ালি 43 বছর আমি জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় স্যার আমাকে একের পর এক মামলা দিয়ে বের হইতে না পারি। তারপরে স্যার ওখান থেকে ময়মনসিংহে জঙ্গি মামলা লাগাই দিয়েছে স্যার। জঙ্গি মামলা লাগাই ওখানে আমি হাজিরা না দিলেই স্যার জামিন কেটে দেয়। আমি দেশে বাড়ি যেতে পারি না, বাইরে আসলে সময় দিতে পারি না, কারণ সপ্তাহে হাজিরা থাকে। এখন আমার 13টা মামলা স্যার, 3টা খালাস পেয়েছি, 10টা আছে। আমি ভিতরে থাকা অবস্থায় 16 মাস অবস্থায় আমাকে মার্ডার মামলা দিচ্ছে। এবং ডিবি নিয়ে বলে তুই এইভাবে স্টেটমেন্ট দিবি, এগুলো বলবি, এগুলো করবি। তুই শিবিরে মাসুদ রে চিনি স্যার, তো পাশে রুমে থাকে না, তারা জি স্যার ওর লাগে তোর সম্পর্ক, স্যার সম্পর্ক নেই। বলছে এটা ছোট মির্ক আসামি, এটাও অর্থ যোগান দেয়। আমি বলতো তুই জঙ্গি নাই, বাট তুই জঙ্গির অর্থ যোগান দেয়।
আমাকে জন্য অর্থ জমা দেওয়া লাগবে স্যার। এখানে ছিলাম স্যার, এখানে আমাকে রাখছে 7 দিন এবং আমার অনেক সাইন আছে। ওই রুমে একটা নিয়ে ডিজে ফেল লোক আসতে অনেক হয়তো পিএস স্যার আছে, মানে তারেক সাইজ স্যার। তো উনি আসলে মনে করেন যে অন্য তখন মারতো, এবার ওরা তখন বলতো যে এর সাইন করো, অনেকগুলো সাইন রাখতো। আমাদের 5-6 জন ছিলাম। আর এই পাশে একটা রুমে বসে ওদেরকে একটু দেখাতো, কিছু কিছু দেখা। তখন এই পাশে কিছু লাশ ছিল স্যার, মানে তারা তারা ওই রক্তের উপরে ওই পাড়াইছে। ও আমার আরেকজন কেস পার্টনার, এখনো জেলে আছে 11 বছর, মানে যে ছিল আমার স্টোর ইনচার্জ সহকারী, ওরেও নিয়ে আসছে এই মামলায়। এবার আইনে ওখানে তাকে এইটুকু হাঁটাইছে। আমাকে বলে, আমি জিজ্ঞেস করলাম যে কি বলছে, অনেকগুলো লাশ ওখানে। কিরম কিরম লাগতেছে, বলছে কি লড়ে চলে না, দেখছো এটা বলে। আর ওই সময় স্যার ওরা খুব ইমোশনাল ছিল যে এইগুলাকে মানে কোথায় ফালাবে বা কিছু করবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি না যে কোথায় কারা কি। আর স্যার গন্ধ পাইতাম, আর রাতের বেলা অনেক কান্নার সাউন্ড পাইতাম, বাবা গো মা গো সাউন্ড পেতাম। ওই সেটটা সাউন্ড গুলো গন্ধ পাইতাম না, গন্ধটা হলো একটা দুর্গন্ধ থাকতো। আমরা বলতাম স্যার গন্ধ পাইতো, একটু কিছু মানে ধরো স্প্রে করে দিত। তারপরে জানলাম জেলে যাওয়ার পরে যে একজনের শরীর পচে গেছে এবং ভিতরে সে মারা গেছে। তার নাম ছিল কি যেন একটা নাম, ওই এখানেই মারা গেছে। তার শরীর থেকে গন্ধ আসতো, ওই টাইমে ছিল। এবং আমরা যারা ছিলাম ম্যাক্সিমাম 8 মাস 9 মাস 1 বছর 2 বছর এখানে ঘুম থাকতো। ওরা বলতো আপনারা আপনাদের সাউন্ড শুনতাম, কথা বলতাম, মানে ওরা বুঝতো যে আমরা আসছি এখানে। এবং ওই রুমটাই নিয়ে স্যার আমার অনেকগুলো সাইন নেই। স্যার বলেন স্যার আমার গার্মেন্টসে 1 টাকা, তখন আমার 1 টাকা নেই স্যার। তো আমি বুঝছি যে তখন বের হওয়ার পর স্যার একটা টুল টেবিলও পাই নাই, সব নিয়ে গেছে স্যার, সব নিয়ে গেছে। এবং ওখানে স্থানীয় যারা দল করে ওরা সব এগুলো স্যার লুট করছে, আমি কিছুই পাই না স্যার। আমার উপর আক্রোশ হলো স্যার যে ওই যে ছেলেটা স্টোর ইনচার্জ ছিল, ও ছিল জামা শিবিরে, ওরে আমি চাকরি দিছি, বলছে এটা এখানে। তারপরে আমি ওখান থেকে তারা আস্তে ঠিক করে আমাকে ই করে। তারপরে স্যার আমাকে ওরা কেমন চাইছে যেটা 1 কোটি। আমি তখন ব্র্যাক ব্যাংক থেকে 1 কোটি 40 লাখ টাকা বাড়ি মর্টগেজ করে বেনিফিট করে দিয়েছিলাম। আমি 60 লাখে রাজি হয়েছিলাম, কিন্তু বলছে না এখন আর সম্ভব না, দেরি করে ফেলাছিস। তারপর বলছে একটা মামলা দেবো, কোনো ভয় নাই। একটা মামলা দেওয়া হাতি জেলে নিয়ে উল্টা পাল্টা গাড়িতে গুলি করছে। আমার একটা গাড়ি ছিল ফোনটা এখন, ওই গুলি করে নিজেরা পিছনে কিছু বিস্ফোরক দিয়ে লোকজন লাগছে, দেখো তো এই গালাটা করবো, তোমরা একটু উপস্থিত থাকো। তখন কিছু গুলি কিছু বিস্ফোরক দেখে বসে এদের কাছে পাওয়া গেছে। তো একটা মামলা কেন্দ্র করে একটা জঙ্গি মামলা দিয়েছে, সাথে 2 অস্ত্র বিস্ফোরক মামলা দিয়েছে। এর নাম গোলাম সারোয়ার রাহাত। সে মূলত চট্টগ্রামে একজন ব্লগার হত্যাকাণ্ডের আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিল পুলিশের হাতে। তার মানে সে একজন জঙ্গি নেতা হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল তাকে আওয়ামী লীগ সরকারের আমলে। তো তার যে বর্ণনা, এবং আমি তো বললাম যে এটা তো নতুন, কালকে এত বড় বর্ণনা শুনলাম, আমার খুব হাসি আসছিল যে এর চেয়ে বড় বর্ণনা কিন্তু গোলাম আজমের ছেলে আজমি দিয়েছিল, যে একটা গামছা নিয়ে সে ঢুকেছিল, সেই গামছাটি সে দীর্ঘ 6 বছর পরে বের করে দেখালো একটা নতুন গামছা। সেই গামছা কাহিনী শুনতে শুনতে আজকে আমরা একটা টাওয়েল কাহিনী দেখলাম, হ্যাঁ, যে আসলে গামছা নয়, সেখানে টাওয়েল দেওয়া হতো।